আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যাদের চাইনিজ খাবারের নাম শুনলেই জিভে জল চলে আসার মতো অবস্থা হয়। ভীষণই পছন্দ করেন তারা চাইনিজ খাবার। শুভদীপও ছিল সেরকমই এমন একজন মানুষ। ও একটা অনুষ্ঠানের জন্য ওর মামা বাড়ি আসানসোল থেকে আরও ৩৫ কিলোমিটার ভিতরে একটা জায়গায় গেছিল এবং সেখানে গিয়ে এমন একটা বিষয়ের মধ্যে ও জড়িয়ে পড়ে যেটা থেকে ওর কিন্তু একটা সম্পূর্ণ চমকে যাওয়ার মতো অভিজ্ঞতা হয়েছিল। আর সেই সত্যি ঘটনাটাই শুভদীপ সবার সাথে শেয়ার করেছে আমাদের চ্যানেলের মাধ্যমে, এবং ও ঠিক যেভাবে বলেছে আমি আপনাদের সামনে ঘটনাটা ঠিক সেইভাবেই প্রকাশ করছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনায় চলে যাচ্ছি। তবে তার আগে আপনাদেরকে বলবো, আমাদের ভূত ভগবান চ্যানেলের নতুন নিবেদন দ্য বং শপার, এই নতুন চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। এই দ্য বং শপার চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমেরিকার আশেপাশে যেখানে আমরা থাকি তার আশেপাশে কীরকম বাড়িঘর রয়েছে, তার রাস্তাঘাট কীরকম, প্রকৃতি বা কীরকম, সেই জিনিসগুলোই কিন্তু আমি দ্য বং শপার চ্যানেলে তুলে ধরছি। যদি ভালো লাগে প্লিজ ওই চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো এবার আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে কলকাতা থেকে শুভদীপ ইমেল করে পাঠিয়েছে। শুভদীপ আমাদের চ্যানেলের অনেক দিনেরই সাবস্ক্রাইবার এবং ও জানিয়েছে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই ওর ভীষণ ভালো লাগে এবং এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছে এবং বুঝতেও পেরেছে। তো ও ওর জীবনের যে ঘটনাটা শেয়ার করেছে সেই ঘটনাটা আজ থেকে প্রায় 6-7 বছর আগেকার একটা ঘটনা। তো মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিতই কয়েকটা কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। শুভদীপের বাড়ি হচ্ছে কলকাতায় এবং ওর মামা বাড়ি হচ্ছে আসানসোলে। আসানসোলে যেটা ওদের মামা বাড়ি সেটা হচ্ছে একটা বনেদি বাড়ি, এবং ওদের মামা বাড়ি এবং ওর ঠাকুমার যে বাড়ি অর্থাৎ ওর বাবার যে বাড়ি, দুটো বাড়িতেই দুটো বাড়ি ব্রাহ্মণ বাড়ি এবং দুটো ক্ষেত্রেই পৈতে ব্যাপারটা কিন্তু আছে। এবং এই পৈতের যে অনুষ্ঠানটা ওদের বাড়িতে হয় সেটা কিন্তু একদম বিয়ের মতো করে সেই অনুষ্ঠানটা পালন করে, বিশাল বড় করে সমস্ত লোকজন ডেকে ঠিক যেভাবে ধুমধাম করে বিয়ে করা হয় ঠিক সেরকমই ধুমধাম করে কিন্তু এই পৈতের অনুষ্ঠানটা করা হয়। এবারে ও যেটা লিখেছে যে ওর যখন পৈতে হয়েছিল সেটাও কিন্তু খুব ধুমধাম করে বড় করে দিয়েছিল বাড়ি থেকে। এবার এরকমই একটা ওর মামা বাড়ির দিকের এক আত্মীয়র আর কি, ওদেরই খুবই নিকট আত্মীয়র পৈতের অনুষ্ঠানে ওরা আসানসোল যায়। এবার আসানসোলে ওর মামা বাড়ি যেটা রয়েছে সেটা কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলি সৌম্যদ্বীপে। এবারে সবাই আসানসোলের ওই বাড়িতে বিভিন্ন আত্মীয় স্বজন সবাই মিলে এসেছে এবং আসার পরে ওখানে যা হয় আর কি, এরকম একটা বনেদি পরিবারে বড় ফ্যামিলিতে যখন সবাই একত্রিত হয় তো খুব আনন্দ মজা সব কিছুই চলছে। এবার যেহেতু ওদের এই উপনয়ন বা পৈতের অনুষ্ঠানটা অনেক বড় করে হয় তো ওরাও কিন্তু অনেকদিন অনুষ্ঠানের বেশ কয়েকদিন আগে পৌঁছে গেছিল। এবারে যেটা হলো যে শুভদীপের যে মাসি রয়েছে তো সেই মাসির এক ছেলে হচ্ছে রবি, ডাকনামগুলো আমি বলছি, রবি। আর একটা ওর মামার একজন ছেলে রয়েছে তার নাম হচ্ছে সন্তু, দুটোই কিন্তু ডাকনাম।
তো এই রবি, সন্তু আর শুভদীপ এই তিনজনের মধ্যে কিন্তু খুব ভালো একটা বন্ডিং ছিল। মানে ওরা সবসময় ফোনে কথা বলা, একসাথে গেম খেলা, এগুলো কিন্তু ওদের মধ্যে ভীষণ ছিল। এবার রবি যে ছিল, তো তার বাড়ি হচ্ছে ওই আসানসোল থেকে আরও 35 কিলোমিটার মতো যেতে হয়। জায়গাটা প্রচণ্ড গণ্ডগ্রাম তা নয়, কিন্তু গ্রাম্য পরিবেশই বলা যেতে পারে। তো সেখানে ছিল ওদের বাড়ি। এবার যেহেতু আসানসোলেই অনুষ্ঠানটা হচ্ছে, তো সবাই একত্রিত হয়েছে। এবার শুভদীপ যেহেতু ছোট থেকে বড় হয়ে ওঠা ওর কলকাতা শহরে, ফলে গ্রামের প্রতি বা গ্রাম বাংলার প্রতি ওর কিন্তু একটা অদ্ভুত টান ছিল। মানে অদ্ভুত একটা টান, ভীষণ ভালো লাগতো ওর গ্রামের ব্যাপার স্যাপার। এবার যেহেতু রবি, সন্তু আর এই শুভদীপ তিনজনে একসাথে প্রচুর গল্প করতো, তো সেই সূত্রে না মানে কথা বলতে বলতে, তো রবি বলছে যে মানে ওদের আর কি যেখানে বাড়ি সেখান থেকেও আরেকটু যেতে হয়, মানে 3-4 কিলোমিটার আরও ভিতরে ঢুকতে হয়। তো বলছে সেখানে নাকি লালটু কাকা বলে একজন আছে। এবার এই লালটু কাকার প্রসঙ্গটা কেন উঠলো সেটা একটুখানি আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে শুভদীপ যেটা লিখেছে যে ও খেতে খুব ভালোবাসে, যে কোনো ভালো টেস্টি ফুড ওর ভালো লাগে, এবং তার মধ্যে থেকেও চাইনিজ খেতে ভীষণ পছন্দ করে। চাইনিজ নুডলস হোক, ফ্রাইড রাইস হোক, মানে মোমো হোক, যে কোনো জিনিস ওর খুব ভালো লাগে আর কি, ওয়ান্টান সব কিছু। তো তখন এই খাওয়া দাওয়া নিয়ে যখন কথা হচ্ছিল, তো তখন রবি বলছে যে দেখ আমাদের এখানে তো এরকম চাইনিজ তো পাওয়া যায় না, প্রপার চাইনিজ আইটেম বলতে যেগুলো বোঝায়। তো তখন বলছে যে ওদের ওখানে একজন মোমো বানায়, মানে রবি কিন্তু ওদের জায়গার কথা বলছে, এটা কিন্তু আসানসোলের কথা নয়। যে জায়গাটার কথাও বলছে সেটা হচ্ছে ওই 30 কিলোমিটার মতো ভিতরে। তো বলছে যে একজন আমাদের ওখানে একজনই মোমো বানায়, আর আরেকজন যে আছে লালটু কাকা নাম তার, বলছে লালটু কাকা নাকি ভীষণ ভালো চাউমিন বানায়। ঠিক আছে। তো তখন শুভদীপ বলছে যে তুই কখনো লালটু কাকার দোকানে চাউমিন খেয়েছিস? তো বলছে হ্যাঁ খেয়েছি, খুবই ভালো। তো শুভদীপ বলছে যে মানে দেখুন কলকাতা শহরে অনেক ধরনের মানে চেন রয়েছে, রেস্টুরেন্ট চেন রয়েছে, তারপরে আরও অন্যান্য রেস্টুরেন্ট রয়েছে, সেখানে খুবই ভালো চাইনিজ মোটামুটি পাওয়াই যায়। তো ও বলছে যে তোর কথা শুনে আমার তো সেই তোদের এই লালটু কাকার হাতের চাউমিন খেতে ভীষণ ইচ্ছে করছে। তো তখন রবি বলছে যে হ্যাঁ একবার যাওয়া যেতে পারে, আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। তো যেহেতু অনুষ্ঠানটার জন্য ওরা মোটামুটি 6-7 দিনের জন্য এসছে, বলছে যে একটা দিন আমরা বেরিয়ে যেতেই পারি। তো আমাদের মানে রবির বাড়ি থেকে ওই জায়গাটা হচ্ছে যেখানে আর কি লালটু কাকার চাউমিনের দোকানটা, সেটা হচ্ছে আরও 2-3 কিলোমিটার দূরে। তো বলছে যে আমাদের বাড়িতে না হয় একটা দিন থেকে যাওয়া হবে, তারপরে আবার আমরা ওখান থেকে ব্যাক করব। তো শুভজিৎ বলছে যে আচ্ছা তুই যে বলছিস যে উনি চাইনিজ বানাতে পারে খুব ভালো চাউমিন, তো সেটা কীরকম টাইপের? তো বলছে উনি অনেক টাইপের চাউমিন বানায়, ভেজ চাউমিন বানায়, চিকেন চাউমিন বানায়, এগ চাউমিন বানায়। তো বলছে শুধু চাউমিন বানায়? বলছে না, চাউমিনের সাথে ওই অমলেট থাকে, চা থাকে, এইরকম। তো এরকম যখন খাবার দাবার নিয়ে কথা হচ্ছে, তো কথা হতে হতে রবি একটা কথা বলে শুভদীপকে। তো সে কথাটা কি ছিল? সে কথাটা হচ্ছে যে বলছে যে এই লালটু কাকার যে চাউমিন, বলছে এই চাউমিনটা খেতে জানিস তো আমাদের গ্রামে প্রচুর লোক আসে। হয়তো তোরা কলকাতায় যেরকম চাইনিজ খাস বা আমরা বড় রেস্তোরাঁয় গেলে যে ধরনের চাইনিজ খাই সেরকম হয়তো নয়, কিন্তু ওনার হাতের মধ্যে একটা অদ্ভুত জাদু আছে। তো তখন বলছে কীরকম? তো তখন বলছে যে মানে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি তখন না রবি নিজেও খুব ভালো মতো জানতো না। সেটা হচ্ছে তখন আর কি রবি শুভদীপকে বলে যে উনি নাকি এমন চাউমিন বানায় যে ওনার নাকি একটা রেসিপি আছে এই লালটু কাকার। বলছে সেই লালটু কাকা নাকি একটা এমন রেসিপিতে চাউমিন বানায়, সেই চাউমিনটা নাকি মানে যখন উনি বানায় সেই চাউমিনটা যে খায়, যে বা যারা খায়, তারা নাকি প্রত্যেকেই মানে ভূত দেখতে পায় ওই চাউমিনটা খেলেই, মানে ওই পার্টিকুলার রেসিপির চাউমিনটা খেলেই। তো এটা যখন শুভদীপ শোনে, তো শুভদীপ আর সন্তু দুজনেই পুরো হো হো করে হেসে ওঠে। হুম। তো বলছে তোর এটা মানে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? তুই মানে প্রচণ্ড কিন্তু আজকাল মানে যা হয় আর কি, সবাই এরকম একটা কাজিনরা যখন একসাথে গল্প আড্ডা করে তো তখন তারা বন্ধুর মতোই গল্প আড্ডা করছে। বলছে তুই এত ভাট বকছিস, আমার একদম ভাল লাগছে না। তুই কি বলছিস? মানে একটা চাউমিন খেলে ভূত দেখা যায়? এবং সেই চাউমিনটা এমনই লালটু কাকা রান্না করে যে সেটা যে যে খাবে সেই ভূত দেখবে? তখন রবি বলছে দেখ আমি একটা এরকম কথা শুনেছি, কিন্তু আমি নিজেও ঠিক অতটা ভালো করে জানি না।
তো তখন তো শুভদীপ বলল যে তাহলে তো যেতেই হচ্ছে, এমনিতেও আমার মানে এই ধরনের নতুন নতুন খাবার খেতে খুব ভালো লাগা, চাউমিন জাতীয় বা নুডলস জাতীয় জিনিস ওর ভীষণ পছন্দের। তো তখন শুভদীপ বলছে কিছু করার নেই বস, এবার আমাদেরকে যেতে হবে। তো তখন রবি বলছে হ্যাঁ চল, আমার কোনো অসুবিধে নেই। এবার রবিরা তো পুরো সবাই পুরো ফ্যামিলি এই বাড়িতে এসছে, এই আসানসোলে এসছে। তো ওর বাড়িতে, রবির বাড়িতে আর কি, ওর ঠাকুমা আর ওদের এক মানে বয়স্কা পিসি বাড়িতে ছিল। তো ঠিক হলো যে ওরা কালকে চলে যাবে, মানে গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে যাবে, ড্রাইভারই আছে ওদের। তো ড্রাইভার এই রবি, শুভদীপ আর সন্তুকে নিয়ে যাবে। তারপরে আবার ওরা ওখানে থাকবে না, এমনি ওখানটা একটু ঘোরাফেরা করবে, দুপুরটা রবির ঠাকুমা রয়েছে আর এক পিসি রয়েছে, তো ওখানে খাবে। তারপরে একটু গ্রাম ঠাম ঘুরে ঠুরে আবার ওরা রাতের বেলা ব্যাক করে যাবে। আর তার পরের দিন হচ্ছে ওই উপনয়নের অনুষ্ঠানটা। ভালো কথা, তো বাড়ি থেকে বলেছে যে ঠিক আছে যেতে চাইছিস যা। এবং মানে শুভদীপ কিন্তু বাড়িতে এটা বলেনি যে ওই লালটু কাকার দোকানে চাউমিন খেতে যাচ্ছে বা এরকম একটা কোনো কথা যে শুনেছে। ও মেইনলি বলে যে আমার গ্রাম দেখতে খুব ইচ্ছে করছে, আর রবিদের বাড়িতে এর আগে ওরা গেছে, ওর মাসির বাড়ি যেটা সেটা গেছে, কিন্তু কোনোদিনই না মানে সেইভাবে খুব বেশি টাইম নিয়ে ওদের যাওয়া হয়নি যে গ্রাম ঘুরবে বা গ্রামটাকে এক্সপ্লোর করবে, এরকম কিছু নয়। তো যাই হোক, বাড়ি থেকে প্রথমে একবার আপত্তি করে যে একটা অনুষ্ঠানে এসে আবার তোরা যাবি, তখন বলছে যে ঠিক আছে যখন ছেলেরা এত যেতে চাইছে তো যাক। তো পরের দিন গাড়ি নিয়ে শুভদীপ, রবি আর সন্তু তিনজনে মিলে বেরিয়ে পড়ে। এবং জায়গাটা কিন্তু প্রায় ওদের আসানসোল থেকে ওই 28-29 কিলোমিটার মতো ভিতরে। তো দেখছে বেশ ভালো লাগছে ওর। এবার যেতে যেতে না মানে শুভদীপ বারবার মানে ওর ওই ব্যাপারটা শুনে, ওই লালটু কাকার ওই স্পেশাল চাউমিনের ব্যাপারটা শুনে ও না খুব এক্সাইটেড আর কি। মানে শুভদীপও এক্সাইটেড, সন্তুও এক্সাইটেড, কিন্তু মানে শুভদীপ হতে সব থেকে বেশি ওর আর কি মনে হচ্ছে যে ব্যাপারটাকে একটু জানতে হবে। তো বারবার শুভদীপ রবিকে জিজ্ঞেস করছে এই ব্যাপারটা একটু বল না, বল না কি জানিস একটু, তাহলে লালটু কাকাকে যদি আমি বলি ওরকম একটা চাউমিন বানাতে আমাদেরকে করে খাওয়াবে। মানে এরকম ইয়ার্কি করছে, মজা করছে, এবং ও ব্যাপারটাকে একদমই সিরিয়াসলি নেয়নি। যা হয় আর কি, এরকম একটা কথা হঠাৎ করে শুনলে কারোরই কিন্তু সেটাকে রিয়েল বলে মনে হবে না। হুম। তো রবি বলছে দেখ আমিও কিন্তু নিজে খুব ভালো মতো জানি না, আমি এরকম একটা কথা শুনেছি, আর আমিও যে খুব ওখানে যাই তা নয়, কারণ ওটা ওর বাড়ি থেকে প্রায় 2-3 কিলোমিটার আরও যেতে হয়। যাই হোক, তো আলটিমেটলি ওরা প্রথমে রবিদের বাড়ি যায় এবং বাড়িতে গিয়ে ওদের মানে ওখানে একটু খাওয়া দাওয়া করে। মোটামুটি যেতে ওদের 11:30-12টা বেজে যায়। খাওয়া দাওয়া করে ওরা বলল যে মানে একদম গ্রাম দেখতে বেরিয়ে যায়। আর গ্রাম দেখতে যে বেরিয়ে গেছিল ওরা কিন্তু গাড়িটাকে ওই রবিদের বাড়িতেই রেখে যায়, মানে ওখানেই পার্ক করে, এবং ওরা তারপরে ওদের গ্রামে আরও সাইকেল টাইকেল ছিল তো সাইকেল নিয়ে বেরিয়ে যায়। এবার এবার গন্তব্য কোথায়? ওরা যে বেরিয়ে গেল ওদের মেন গন্তব্যই ছিল ওই লালটু কাকার দোকান। এবার সাইকেল করে যাচ্ছে যাচ্ছে বেশ গ্রামের পথ, মানে আমি বলছি মানে ও যেটা লিখেছে শুভদীপ যে মানে প্রচণ্ড একেবারে গণ্ড গ্রাম তা কিন্তু নয়, বাট কিন্তু গ্রাম্য পরিবেশ। এমন নয় যে রাস্তাঘাট প্রচণ্ড কাঁচা, এরকম নয়, মানে মেন একটা রাস্তা আছে সেটা কিন্তু পাকা রাস্তা, ভিতরের রাস্তাগুলো কিছু কিছু কাঁচা রাস্তা। তো এবার যেতে যেতে ওরা আলটিমেটলি এই লালটু কাকার ওই চাউমিনের দোকানে এসে পৌঁছয়। এবারে যখন লালটু কাকার চাউমিনের দোকানে এসে পৌঁছেছে তখন মোটামুটি ওই 4:30-5টা মতো বাজে। তো দোকানে সেরকম ভিড় নেই, তো একটা লোক চা খাচ্ছে, 1-2জন অমলেট খাচ্ছে, এইরকম। মানে তখন আর কি চা খাওয়ার যে একটা দেখবেন সন্ধেবেলা যে চায়ের দোকানে যেটা স্পেশাল ভিড় থাকে চায়ের, সেটা তখনও শুরু হয়নি। তো মোটামুটি লালটু কাকা ফাঁকাই ছিল। তো রবি পরিচয় করাচ্ছে যে এই হচ্ছে শুভদীপ, এই হচ্ছে সন্তু। তো ওরা তো খুব এক্সাইটেড, আর সব থেকে বেশি ইন্টারেস্ট কিন্তু ছিল এই শুভদীপের। তো শুভদীপ দেখছে যে মানে ওই লালটু কাকা যে বর্ণনাটা ও দিয়েছে ইমেলে সেটা একটুখানি আমি বলি। সেটা হচ্ছে যে লোকটা হচ্ছে প্রচণ্ড রোগা, খুব রোগা একটি লোক, মাঝ বয়সী, প্রায় ওই বয়স হবে 45-46 থেকে 50-এর মধ্যে। তারপরে গোঁফটা কিন্তু খুব চওড়া একটা মোটা গোঁফ, আর ঝাঁকড়া ঝাঁকড়া পুরো চুল। ঠিক আছে। দোকানটা হচ্ছে যে একটা বেড়ার দোকান, বেশ পুরনো দেখে বোঝা যাচ্ছে, আর উপরে টালির চাল দেওয়া। এই হচ্ছে দোকান। সামনে 3-4টে যথারীতি বেঞ্চ পাতা, এবং দোকানে ওই লালটু কাকা নিজে একাই কাজ করে, আর ওনাকে হেল্প করার জন্য মানে রান্নাবাড়িটা উনিই করেন, কিন্তু ওই চা দেওয়া, ডিশ তোলা এই জন্য একটা ছেলে আছে। ছেলেটার বয়স ওই 16-17 হবে এরকম।
এই হচ্ছে দোকান। তো প্রথমে দু একটা এমনি কথাবার্তা শুভদীপ বলে, তারপরে মানে শুভদীপ বলে যাচ্ছে একটা কথা বলবো লালটু কাকা, তো রবি বলছিল যে আপনি নাকি একটা এমন চাউমিন বানাতে পারেন যে সেই চাউমিনটা খেলে নাকি ভূত দেখা যায়, এই ব্যাপারটা একটুখানি কি। তো এটা যখন বলেছে তখন তো ওই লালটু কাকা মানে রবির দিকে তাকাচ্ছে একটু অদ্ভুত দৃষ্টিতে, যে বাবা ছেলেটা সব কি বলেছে। কিন্তু উনি না মানে স্বভাবটা খুব মিষ্টি স্বভাবের ছিলেন, মানে উনি একটা এরকম কথা শুনে যে প্রচণ্ড রেগে গেলেন বা খুব রিয়াক্ট করলেন এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। উনি হাসতে হাসতে বলছে, দূর এসব কী বলে, এটা লোকেরা গ্রামের লোকেরা কেউ কেউ বলে ঠলে বেড়ায়, এরকম কোনো ব্যাপার না, তোমরা আজকের যুগের ছেলে তোমরা আবার এসব বিশ্বাস করছো নাকি। তো তখন ওটা উনি মানে প্রথমে যখন বললো তখন পুরো হেসে উড়িয়ে দিল। তো এবারে ওরা বললো যে ঠিক আছে তাহলে একটা চাই খাই, এত দূরে এলো। কিন্তু শুভদীপের না মানে একটু অদ্ভুত লাগলো যে ব্যাপারটা, লোকটাকে বললাম, লোকটা একবারে হেসে উড়িয়ে দিল, মানে ব্যাপারটা কিছুই না, এত দূর থেকে এলাম লালটু কাকাকে দেখবো বলে, সেই চাউমিন খাবো বলে। তো তখন ওরা মানে চাউমিন আর খায়নি, এটা চা একটা একটা সবাই চা নিয়েছে, এবার চাটা খাচ্ছে। তো তখন শুভদীপ রবিকে বলছে, তুই কি ফালতু কথা বললি বলতো, আমি বললাম, বললো যে এরকম কিছুই ব্যাপার নেই, তুই না শুধু 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 মিথ্যে কথা বলিস, আর সেই তোর মিথ্যে কথাটা শুনে তোর কথায় বিশ্বাস করে আমরা এত দূর এলাম, কিছুই লাভ হলো না, দূর, এরকম করে ওকে বলছে। তো তখন একটা লোক মানে ওরা আর কি এরকম গল্প টল্প করছে, তো অন্য একটা লোক চা খাচ্ছিল পাশে। তো সেই লোকটা বলেছে যে তোমরা কিন্তু, তুমি কলকাতা থেকে এসছো? তো তখন শুভদীপ বলছে, হ্যাঁ আমি কলকাতা থেকে এসছি, সন্তুরাও কলকাতার এদিকেই থাকে। তো বলছে যে তোমরা যখন এত দূর থেকে এসছো অনেক জায়গার তো খাবার তোমরা খাও, কলকাতা শহর এত বড় জায়গা, প্রচুর প্রচুর রেস্টুরেন্ট, কিন্তু একবার এই লালটুর হাতের চাউমিনটা খেও। লালটুর হাতে, সে তোমরা ভেজ চাউমিন খাও কি ডিম দিয়ে খাও কি মাংস দিয়ে খাও, একবার খেও, দেখবে তোমরা বড় বড় রেস্তোরাঁ ফেল হয়ে যাবে। এবার এই কথাটা যখন শুভদীপ শুনেছে, তোর না মানে বেশ ভালো লাগলো কথাটা শুনে, মানে যখন আর কি রবি যে কথাটা বলেছিল সেই কথাটা যখন ফললো না, বা সেই কথাটার সাথে যখন ওই লালটু কাকা সহমত পোষণ করলো না, ওর মনটা পুরো ভেঙে গেছিল। যে ও ভেবেছিল যে চাটা খেয়ে বেরিয়ে চলে যাবে, আবার সাইকেল নিয়ে রবিদের বাড়ি চলে যাবে, তারপরে গাড়ি নিয়ে ওরা বেরিয়ে যাবে আসানসোল। তো যখন এই কথাটা ও শোনে তো তখন ভাবলো যে সে ঠিকই তো, ভূত ঠুত না থাকুক এমনি তো ওনার হাতের চাউমিন তো আমরা খেতেই পারি। তো সঙ্গে সঙ্গে লালটু কাকাকে বলল যে তুমি একটা চাউমিন বানাও, যেটায় তুমি মাংসও দেবে আবার ডিমও দেবে, চিকেন এগ সব মিলিয়ে সুন্দর করে ভেজি সেজি দিয়ে একটা চাউমিন বানাও। তো লালটু কাকা তো বেশ খুশি হলো, বলে যে ঠিক আছে তোমাদেরকে একটা ভালো চাউমিন করে খাওয়াচ্ছি। তো বলে উনি চাউমিন রান্না করতে শুরু করে দিলেন। এমন সময় মানে ওরা বাইরে, মানে উনি ভিতরে চাউমিনটা রান্না করছে, এবার বাইরে দুই তিন চারটে বেঞ্চ মতো পাতা রয়েছে, যেরকম নর্মাল আর কি চায়ের দোকানে থাকে। তো তখন শুভদীপ আর সন্তু দুজনেই রবিকে বলছে যে তুই এই গল্পটা কোথা থেকে দিলি বলতো, তুই হঠাৎ করে একটা লোকের নামে এরকম একটা গল্প চালিয়ে দিলি যে লোকটা এরকম চাউমিন বানাতে পারে যাতে ভূত দেখা যায়। তো তখন না রবিকে অনেকক্ষণ ধরেই আর কি শুভদীপ আর সন্তু এরকম বলছে, আর রবি বলছে দেখ আমি তো পুরোটা জানতাম না, আমি এরকম একটা কথা শুনেছিলাম। তো এরকম মানে যখন ওদের মধ্যে কথোপকথন হচ্ছে, তো তখন ওই ওখানেই আর একটা লোক ছিল, মানে ওই চায়ের ওখানেই একটা লোক ছিল। তো সেই লোকটা বলছে, শুভদীপ আর সন্তুকে উদ্দেশ্য করে বলছে যে তোমরা যেটা শুনেছো সেটা কিন্তু খুব একটা ভুল শোনোনি, এটা কিন্তু সত্যিই আছে, কিন্তু লালটু এখন এসব স্বীকার টিকার করে না, কিন্তু এরকম ঘটনা কিন্তু আমরাও শুনেছি। এবার এই কথাটা যখন ওই লোকটা বলেছে তখন তো রবি বেশ খুশি হয়ে গেছে। রবি বলছে, দেখছিলি তুই আর তোরা দুজনে মিলে আমাকে সকাল থেকে বলে যাচ্ছিলি, এবার যখন থেকে লালটু কাকা অস্বীকার করলো তোরা তখন থেকে আমাকে দোষ দিচ্ছিস। এবার এই লোকটা বলল, শান্তি পেলি তো যে এরকম কোনো ঘটনা সত্যি এখানে ঘটেছে, তোরা ভাবছিলি যে আমি হয়তো মানে বানিয়ে বানিয়ে বলছি, কিন্তু আমি কিন্তু বানিয়ে বলছিলাম না। তো ওই লোকটার মুখে যখন এই কথাটা শুনলো যে সত্যি এরকম কোনো ঘটনা একটা ঘটেছিল, তো তখন শুভদীপ ভাবলো যে তার মানে তো ব্যাপারটা সত্যি, মানে ও একটা কারোর থেকে শুনেছিল, আবার এই লোকটা বলছে, তার মানে কিছু তো একটা ব্যাপার আছে। এবার কি ব্যাপার আছে কি বৃত্তান্ত সেটা তার ওভাবে বোঝা যাচ্ছে না। তো কি করা যায়? তো তখন শুভদীপ একটা মনে মনে বুদ্ধি কাটলো। ও ভাবলো যে এইভাবে জিজ্ঞেস করলে হয়তো উনি বলবে না, একটু দোকানটা ফাঁকা হোক, আমরা ওয়েট করি।
এবার মোটামুটি বিকেল মানে সন্ধে হয়ে গেছে, চায়ের দোকানে মোটামুটি সন্ধ্যের সময়টা চায়ের দোকানে আপনারা সকলেই জানেন যে বেশ একটা ভিড় থাকে। তো ভাবছি যে কী করে বলবো, কী করে বলবো, সে বলার আর সুযোগ পাচ্ছে না। আর এদিকে বাড়ি থেকে ফোন আসছে, বলছে কি তোরা বেরিয়ে গেছিস, তোরা বেরিয়ে গেছিস? ওরা বলছে না বেরোয়নি, বেরোবো বেরোবো এরকম করে বলছে। তো মাঝখানে শুভদীপ গিয়ে একবার যখন একটু ফাঁকা হয়েছে লালটু কাকা, তো তখন শুভদীপ গিয়ে বলছে মানে একটুখানি আর কি, যেভাবে আর কি ছোট বাচ্চারা বড়দের কাছে আবদার করে, তো বলছে যে লালটু কাকা, ও লালটু কাকা, এত দূর থেকে এলাম তোমার কাছে সেই ভূতের চাউমিন খাবো বলে, একটু বলো না ব্যাপারটা কি, একটু বলো না। তো তখন বলছে আর দূর, ওটা ভূতের চাউমিন না, আসলে ওই একবার একজন এসছিল, তো সে একটা খুব অন্য টাইপের চাউমিন করতে বলেছিল, সেই চাউমিনটা একটু উদ্ভট টাইপের, তো সেই জন্যই সেখান থেকে সবাই ভূতের চাউমিন ভূতের চাউমিন নাম দিয়েছে। তখন বলছে কি, কিসের ভূতের চাউমিন, তুমি আগে বলো কি করে করতে। তো এইটা বলতে যাচ্ছে, তো তখন দেখছে আরও মানে লোক চলে এসছে চা খেতে, কেউ অমলেট খাবে, কেউ চাউমিন খাবে। তো উনি না মানে আর বলতে পারছে না কথাটা, এত ভিড় হয়ে যাচ্ছে, আর ও কথাটা কন্টিনিউ করতে পারছে না। তো এদিক থেকে বাড়িতে ফোন চলে এসছে, সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তো তখন শুভদীপের মাথায় একটা এমন জেদ চাপলো, মানে সন্তুরও মনে মনে ইচ্ছে ছিল ব্যাপারটা জানার, কিন্তু ও অতটা এক্সাইটেড ছিল না যতটা শুভদীপ ছিল। তো শুভদীপের তখন প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট কাজ করছে, এবং তখন শুভদীপ ভাবলো যে না, যাই হোক আমি ব্যাপারটা জানবো, আমাকে জানতেই হবে। আর ওই যে চাউমিনটা যে মাঝখানে যে করে খাইয়েছিল, ওই চিকেন, তারপরে এগ, ভেজিটেবলস দিয়ে, সেটা কিন্তু খুব টেস্টি ছিল। এটা শুভদীপ ইমেলে লিখেছে যে ওই রকম একটা চাউমিন, ওরকম একটা গ্রামের একটা জায়গায় ওরকম সুন্দর একটা খাবার, বলছে আমি এক্সপেক্ট করিনি। মানে অত রকমের সসও দেয়নি, খুব সিম্পল করে বানিয়েছে, বাট এত এত সিম্পল করে বানিয়েও চাউমিনটা যে এতটা টেস্টি হবে বলছে আমি ভাবতে পারিনি। এবং যখন আমি ওই চাউমিনটা খেলাম, তারপরে যেন আমার ইন্টারেস্টটা আরও বেড়ে গেল, মানে আমার মনে হতে থাকলো যে কিছু তো একটা স্পেশাল ব্যাপার এনার হাতে রয়েছে। তো তখন শুভদীপ বলল, মানে ওই রবি আর সন্তুকে বলছে যে দেখ, আমরা তো এখানে এসছি, আর কাকাকে যদি একটু ভালো করে বলি কাকা নিশ্চয়ই রাজি হয়ে যাবে। তো আমার মনে হয় আমাদের একটু ওয়েট করে যাওয়া উচিত, মোটামুটি 8টা সাড়ে 8টা, গ্রামের দিকে 8টা সাড়ে 8টায় মোটামুটি দোকান ফাঁকা হয়ে যায়। তো বলছে দেখ, তারপরে রাতে আমরা একটু রাত করে যাব, না হলে রাতটা তখন তোদের বাড়িতে থেকে যাব, থেকে একদম ভোর ভোর আমরা আবার আসানসোল চলে যাব। তো তখন ওরা রাজি হয়ে গেল, তো সেরকম করে বাড়িতে ফোন করে দিল। অবশ্যই বাড়িতে ওদের মানে বারণ করেছিল যে দেখ তাড়াতাড়ি চলে, এতক্ষণ তোরা কি করছিস। ওরা বললো যে দাঁড়াও না, একটুখানি গ্রামে আছি, এখানে একটু চাউমিন ঠাউমিন খাচ্ছি, হ্যাঁ একটা তো সময়, বলো আমরা তো বাড়িতে আবার চলে যাব, যে যার বাড়ি চলে যাব। তো বাড়ি থেকে আর কিছু বলেনি, বলেছে যে ঠিক আছে, ওরা ড্রাইভারকে ফোন করে দেয়। তো ড্রাইভার বলে ঠিক আছে। এইবারে যখন 8:30 নাগাদ দোকানটা মোটামুটি হালকা হয়ে গেল, লোকজন মোটামুটি কমে গেছে দোকানে, তো তখন শুভদীপ বলছে যে লালটু কাকা, ও লালটু কাকা, একটুখানি বলো না কি ব্যাপার, সে রেসিপিটা কি এমন রেসিপি। তো তখন তো লালটু কাকা কিছুতেই বলবে না কি ব্যাপার, উনি বলতে দূর, তোমরা আজকের যুগের ছেলে, তোমরা বিশ্বাস করো নাকি এসব। বলছে না বিশ্বাস করি না, কিন্তু তুমি রেসিপিটা বলো কি, সেটা তো অ্যাটলিস্ট বলতে পারবে। তার বলছে আর বলো না, একটা লোক ছিল, তো সেই লোকটা আমাদের এখানকারই গ্রামেরই একটি লোক। তো সেই লোকটা নাকি মাঝে মধ্যেই ওই লালটু কাকার দোকানে আসতো এবং এসে চাউমিন খেত। আর লোকটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল। অদ্ভুত ব্যাপারটা কি একটু বলি। সেটা হচ্ছে যে লোকটা চাউমিন খেত, এবং খাওয়ার পরে না, মানে খাওয়ার পরে খুব মানে আর কি সুখ্যাতি করতো যে খুব ভালো করেছো, খুব ভালো করেছো, কিন্তু প্রত্যেকবার খাওয়ার পরে একটা করে ফিডব্যাক দিত লালটু কাকাকে। মানে হয়তো কখনো বলতো যে তুমি না এর পরের দিন যেদিন আমি আসবো, তুমি আমাকে একটুখানি ছাকা তেলে চীনাবাদাম ভেজে একটু এই চাউমিনের উপর একটু ছড়িয়ে দেবে তো। আবার কখনো বলতো যে তুমি একটুখানি ওই নিমকি হয় না, মানে পুজোর সময় বাড়িতে যে নিমকি বানানো হয় ময়দা দিয়ে, কালো জিরে দিয়ে ছাকা তেলে ভেজে যে নিমকি, তো উনি বলতো একটুখানি আমাকে একটুখানি নিমকি ভেজে দেবে তো, নিমকিটা ছাকা তেলে ভেজে আমার চাউমিনের উপর একটুখানি ছড়িয়ে দেবে তো, খুব ভালো লাগবে খেতে। তো লালটু কাকা এগুলো শুনতো, এবং লালটু কাকারা একটু বিরক্ত হতো যে এই লোকটা প্রত্যেক দিন খেতে আসে, একটা না একটা করে আবদার করে, কিন্তু কিছু বলতেও পারতো না, কারণ লোকটা মানে ওই এক্সট্রা জিনিস দেওয়ার জন্য যা টাকা লালটু কাকা বলতো সেটা উনি দিয়ে দিত। আর লোকটা কিন্তু সপ্তাহে 4 থেকে 5 দিন ওই চাউমিন খেত, আর চাটা রেগুলার খেত। তো রেগুলারের কাস্টমার এরকম করে বলছে, তো উনি না আর বিশেষ কিছু বলতে পারতো না যে না করবো না বা কেন করবো, উনি কিছু সেরকম বলতেন না।
তো এরকম করে করতে করতে একদিন নাকি লোকটা আসে, এবং সেদিন লোকটাকে দেখতে না একটুখানি খুব বিধ্বস্ত টাইপের লাগছিল, মানে ওই জনৈক ভদ্রলোক যে আর কি এসে মাঝে মধ্যেই খেত। তো লোকটার বিষয়টা ব্যাপারটা কী ছিল সেটা একটুখানি বলি, যেটা শুভদীপ বলেছে। যে ওটা লালটু কাকাই বলে যে লোকটা গ্রামেই থাকতো এবং লোকটা মোটামুটি ভালো, কারোর সাথে মানে গ্রামে কারোর সাথে বা পাড়ায় কারোর সাথে যে কোনো বিবাদ ছিল, কোনো ঝগড়া ঝামেলা করতো সেরকম কিন্তু কিছু নয়, বেশ শান্তিপ্রিয় ভালো লোক। কিন্তু সমস্যাটা ছিল যে লোকটার না বউ টিকতো না। লোকটার মানে বাড়িতে লোকটার মা থাকতেন, ওনার বাবা বহু বছর আগে গত হয়েছেন। তো লোকটার মানে অনেক ছোটবেলায় আর কি বিয়ে হয়ে যায়, মানে 20-21 লোকটার বিয়ে দিয়ে দেয় তার মা। বউ আসে, বউ এসে 1 মাস সংসার করে, এবং 1 মাস সংসার করার পরে সেই বউটা কিন্তু বলে যে 1 মাস পরে বলে যে আমাকে বাপের বাড়ি যেতে হবে। তো শ্বশুরবাড়ি থেকে বলে যে ঠিক আছে, লোকটি তার তার স্ত্রীকে সাথে নিয়ে শ্বশুরবাড়ি চলে যায়, এবং শ্বশুরবাড়ি যাওয়ার পরে 2-3 দিন থাকে। তো মানে বাড়ি থেকে বলে গেছিলো যে আমি 2-3 দিনের জন্য বাপের বাড়ি যেতে চাই। তো এই লোকটি নিয়ে গেছে তার বউকে তার বাপের বাড়িতে। এবার 2-3 দিন থাকার পরে যখনই লোকটা বলছে যে চলো 2-3 দিন থাকা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাই, গ্রামে ফিরে যাই, তো তখন নাকি তার বউ বলে যে তুমি চলে যাও, আমি কদিন থেকে আসছি। তো লোকটি কিন্তু কিছু বুঝতে পারে না, বলে ঠিক আছে তোমার যখন থাকতে ইচ্ছে করছে তুমি থাকো। তো সেই যে বউ ওখানে থেকে গেল বাপের বাড়িতে, সে বউকে এই ভদ্রলোক আনার বহু চেষ্টা করলেন, বহুদিন ধরে, মানে প্রায় 2-3 বছর উনি চেষ্টা করেন বউকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফেরানো। কিন্তু সেই বউ কোনোভাবেই আর মানে বাপের বাড়ি ছেড়ে আসতে রাজি হলো না। এইরকম করে প্রচুর ঝামেলা অশান্তি হয়। সেই বউ বলে যে তুমি আর একটা দরকার হলে বিয়ে করে ফেলো, আমি কোনোদিন তোমার বাড়িতে যাব না, আমি কোনোদিন কোনো কিছু নিয়ে অভিযোগ করব না, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। যাই হোক, সেই 2-3 বছর ওভাবে কেটে গেল। তো তার কিছু বছর পরে, আরও 2-3 বছর পরে লোকটিকে আবার তার মা বিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, লোকটা কিন্তু রোজগারপাতি করতেন, এরকম নয় যে লোকটা বেকার বা অত্যাচারী ছিলেন, এরকম কিন্তু কিছু নয়। তো সেই বিয়েটা দেয়া হলো, সেই বিয়েটা মোটামুটি লোকজন খাইয়ে, তখন ওনার আয় উপায়টা একটু বেশি ছিল, লোকজন খাইয়ে ভালো করে বিয়ে দেওয়া হয়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সেই বউটিও কিন্তু ওই ভদ্রলোকের সাথে ঠিক 1 মাসই সংসার করে, এবং 1 মাস সংসার করার পরে সেই বউটি একটি চিঠি লিখে কিন্তু বাড়ি ছেড়ে চলে যায়। তারপরে মানে ওই বউটিকে খোঁজার জন্য এরা কিন্তু প্রচুর চেষ্টা করে, এই ভদ্রলোক প্রচুর চেষ্টা করেছিল যে কোথায় গেল বউ, তার বাপের বাড়িতে খোঁজে নেওয়া, তার আত্মীয় স্বজন সমস্ত জায়গায় খোঁজ নেয়। কিন্তু সমস্ত জায়গায় খোঁজ নিয়ে উনি একটা জিনিস বুঝতে পারে যে তার আত্মীয় স্বজনরা সবাই জানে যে মেয়েটি কোথায় আছে, এবং ওনাকে ছেড়ে যে চলে গেছে সেটা জানে, কিন্তু তাদের মধ্যে কেউই কেন তার বউ ছেড়ে চলে গেল, কি তার সমস্যা ছিল সেটা বলতে রাজি নয়। এবং উনি সেই বউকেও খোঁজার জন্য বা সেই বউকে তার নিজের ঘরে নিজের সংসারে ফেরানোর জন্য প্রচুর চেষ্টা করে, প্রায় 2-3 বছর কাটিয়ে দেয়। কিন্তু সেই বউ সেই যে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল তাকে কিন্তু আর ফেরানো সম্ভবপর হয়নি। এবার দুটো বিয়ে যখন এরকমভাবে মানে ফেলিয়ার হয় আর কি বলা যেতে পারে, তো তখন উনি ন্যাচারালি খুব ভেঙে পড়েন। ঠিক আছে, ন্যাচারালি উনি খুব ভেঙে পড়েন, এবং অর্ধেক সময় কিন্তু উনি এই চায়ের দোকানে এসে খুব দুঃখ করতো, মানে বহুদিন থেকে আর কি চায়ের দোকানটায় যাতায়াত। তো উনি এরকম দুঃখ করে বলতেন যে দুটো বউ এভাবে চলে গেল, আমার কি আমার সমস্যা, কি জন্য ওরা চলে গেল আমি তাও বুঝলাম না, কেউ আমাকে কিছু জানালোই না। তো এইসব নিয়ে উনি দুঃখ করতেন। তো সেই জন্য রাতের বেলা বাড়ি ফেরার সময় উনি বেশিরভাগ সময় চাউমিন খেয়ে ফিরতেন, বাড়িতে সেভাবে খাওয়া দাওয়া করতেন না। আর ওনার মায়েরও বয়স হয়েছিল, তো মাও হয়তো যেটুকু যা পারতো একটু সেদ্ধ ভাত করে রাখতো, ওটাই মা ছেলে খেত। যাই হোক, তো এরকমভাবে একটা ব্যাপার ওনার ছিল। তো এর আবার কিছুদিন পরে ওই বউয়ের যখন 2-3 বছর 4 বছর হয়ে গেল কোনো খোঁজ খবর পাওয়া গেল না, আবার কিন্তু ওনার মা মানে বিয়ের জন্য খোঁজ খবর শুরু করলেন। তো একটা খুব গরিব বাড়ির একটি মেয়ের ওনারা খবর পান যে মেয়েটি খুব গরিব, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, মানে বেশ অনেকগুলো 6-7টা ভাই বোন। তো সেই বাড়ির এক মেয়ের সাথে সমস্তটা জানিয়ে বিয়ে থা স্থির হয়, বিয়ের দিনক্ষণও স্থির হয়ে যায়।
কিন্তু যেখানে মেয়েটি বিয়ে করতে রাজি ছিল, ওই মেয়েটির পরিবার রাজি ছিল, মানে ওদের পরিবারটা এতটাই খারাপ অবস্থা যে মানে মেয়েকে বিয়ে দিয়ে পাত্রস্থ করতে পারলে আর কি বাঁচে, মানে খাওয়ানোর ক্ষমতা নেই মোদ্দা কথা। তো সব কিছু ঠিক থাকা সত্ত্বেও, ঠিক বিয়ে থা সমস্ত ঠিক করা ঠিক হয়ে গেছে, তো তারপরে ওই মেয়েটির বাড়ি থেকে জানায় যে মেয়েটি বিয়ে করতে রাজি নয়। তো এই যে তৃতীয় যে বিষয়টা ঘটে, এই তৃতীয় বিষয়টায় কিন্তু খুব স্বাভাবিকভাবে এই ভদ্রলোকটি খুব ভেঙে পড়ে, ঠিক আছে, এবং পুরো গ্রামে সবাই জেনে যায়। তো সেই মেয়েটিকে মানে তখন ওই যে ঘটনাটা ঘটে তাতে না উনি খুব শক পায়। তো উনি তখন একটা কথা, ওই ভদ্রলোক নাকি একটা কথায় গিয়ে বলেছিল ওই মেয়েটিকে যে দেখো তোমার সাথে আমার বিয়ে হয়নি, আমি তোমাকে আমার বাড়িতে আসতেও বলছি, তোমাকে আমি বিয়ে করতে বলছি না, কিন্তু তুমি কারণটা বলো। তো কারণ হিসেবে মেয়েটা কিন্তু সেরকম কিছুই বলতে পারেনি, শুধু একটা কথা মেয়েটা বলেছিল যে আমি তোমার সাথে যেদিন আমার বিয়ে ঠিক হয়ে গেল তারপর থেকে আমি এমন কিছু ভয়ঙ্কর জিনিস স্বপ্নে দেখেছি যেটা দেখার পরে আমি তোমাকে আর বিয়ে করার মতো আমার মানে সাহস হচ্ছে না। মানে আমি না খাই, না খেতে পেয়ে থাকি এখানে, আমি একবেলা এক পেটা খেয়ে থাকি, একবেলা খেতে পাই তো অন্যবেলা খেতে পাই না, তাও ঠিক আছে, কিন্তু আমি যেরকম মানে ভয়ের মধ্যে আমি যে স্বপ্ন দেখেছি যে তোমার সাথে আমাকে বিয়ে করলে আমাকে খুব ভয়ে ভয়ে থাকতে হবে। তো উনি না কিছুই বুঝতে পারে না যে একটা মেয়ে সে স্বপ্ন দেখেছে তার জন্য বিয়ে ভেঙে দেবে। কিসের স্বপ্ন দেখেছে, কি দেখেছে, মেয়েটা কিন্তু কিচ্ছু বলতে পারে না, মানে কিছু বলার নেই, ও কিছু বলতেও পারে না। যাই হোক, তো তখন নাকি মানে ওই যে সময়টা লোকটা প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়ে, এবং ওনার মাকে তখন মানে ওনার মাও তখন খুব বয়স্কা হয়ে গেছিলেন। তো মায়ের দেখভাল করার জন্য ওনাদের যে দেশগাঁয়ের যে বাড়ি ছিল মুর্শিদাবাদে, সেখানে উনি ওনার মাকে পাঠিয়ে দেয়, আর এখানে উনি একা একা থাকতেন। তো সেই সময় নাকি এই বিভিন্ন সময় বিভিন্ন খাবার, মানে চাউমিনটা খেতে ওই ভদ্রলোক খুব ভালোবাসতেন, তো তখন কখনো বলতে যে ছাকা তেলে একটু চিনেবাদাম ভেজে চাউমিনের উপরে দিয়ে দাও, কখনো বলতে একটু নিমকি করে চাউমিনের উপরে দিয়ে দাও, খুব ভালো লাগবে। এবং একটা জিনিস যে মানে যেদিন আর কি ওই ভদ্রলোক মারা যান সেই দিন কিন্তু, সেদিনও সন্ধেবেলা এই লালটু কাকার চায়ের দোকানে ওই লোকটি কিন্তু এসছিলেন, এবং যেদিন উনি মারা যান সেদিনও সন্ধেবেলা লালটু কাকাকে বিশেষভাবে একটা পদ্ধতিতে চাউমিন বানাতে বলে। তো সেই বিশেষ পদ্ধতিটা কি ছিল? তো সেই বিশেষ পদ্ধতিতে লালটু কাকা বলেছিল যে আচ্ছা লালটু কাকা, আমার তো জীবনে কিছুই নেই, আমি দুটো বিয়ে করলাম, কোনো বউ আমার সাথে থাকলো না, কেউ আমার সাথে ভালো করে সম্পর্ক রাখলো না, আমি যদি ধরো তোমাকে একটা কথা বলি বা তোমাকে যদি আমি একটা জিনিস করতে বলি, তুমি কি আমার জন্য করবে? তো তখন লালটু কাকা বলছে আচ্ছা তুই তো আমাকে মাঝে মধ্যেই বলিস এইভাবে চাউমিন করো ওভাবে চাউমিন করো, আমি কি করে দিই না? তুই বল তোর আজকে কীরকম করে চাউমিন খেতে ইচ্ছে করছে। মানে লালটু কাকার সাথে না ওই লোকটার একটা খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল। তো তখন লোকটা নাকি বলেছিল যে তুমি যেরকম চাউমিন করো করবে, মাংস দিয়ে চাউমিনটা করো, এবং খুব ছাকা তেলে অনেকক্ষণ ধরে পুরো লাল লাল করে তুমি চিনেবাদামটা ভাজবে। আর তার সাথে লোকটা বলছে আমার না খুব বেগুন খেতে ইচ্ছে করে, মানে বেগুন ভাজা আর কি, ছাকা তেলে বেগুন ভাজা, যেটা আমাদের অনেকেরই খুব প্রিয়। তো উনি বলছে যে ছাকা তেলেটানি বেগুন ভেজে ওই চাউমিনের উপর একটুখানি দিয়ে দাও, সরু সরু করে বেগুনটাকে কাটবে আর ছাকা তেলে একদম লাল লাল করে ভাজবে। তো তখন লালটু কাকা বলেছে যে আরে আমি এখন আমার দোকানে তো বেগুন নেই, আমি কি বেগুনের কাজ করি নাকি, আমি কোথা থেকে বেগুন পাবো? তো বলছে বেগুন তো এখন পাবো না। তো তখন ওই ভদ্রলোক বলছে যে ঠিক আছে তুমি চাউমিনটা এমনি রান্না শুরু করো, আমি বাজার থেকে একটা বেগুন নিয়ে আসছি। এবার ওইখান থেকে বাজারটা কিন্তু বেশি দূরে নয়। তো তখন মোটামুটি সন্ধ্যের সময় ছিল, বাজারে বেশি তো দোকান ছিল, মানে ওখানে হাট সিস্টেম ছিল, বাট তাও একটা দুটো দোকান ওখানে রোজের সবজি বিক্রি করতো। তো সেখান থেকে ওই ভদ্রলোক একটা বেগুন কিনে আনে, এবং বেগুন কিনে এনে বলে যে তুমি 4 পিস বেগুন সরু সরু করে ভেজে আমার চাউমিনের উপরে দেবে, আজকে আমি খুব তৃপ্তি করে খাবো, আমার খুব বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে, তো তুমি বেগুনটা ভেজে দাও। যাই হোক, তো যেরকমভাবে বলেছে লালটু কাকা সেরকম করেই মানে মাংস দিয়ে সুন্দর করে চাউমিনটা বানিয়েছে, ছাকা তেলে বাদাম ভেজে দিয়েছে, এবং ছোট ছোট করে 4টে চাকা চাকা করে বেগুন ভাজাও দিয়েছে। মানে কি অদ্ভুত কম্বিনেশন ভাবুন। যাই হোক, তো সেদিন ওই ভদ্রলোক কিন্তু খুব তৃপ্তি করে পুরো প্লেটে যা দিয়েছিল সমস্তটা খায়।
এবং ওই ভদ্রলোক মানে লালটু কাকাকে এই লোকটি সেদিন 200 টাকা দিয়েছিল, 200 টাকা। তো স্বাভাবিকভাবেই লালটু কাকা বলেছে যে তুই এত টাকা দিচ্ছিস কেন? তখন বলছে আমার কাছে আর খুচরো টুচরো নেই, তুমি 200 টাকা রাখো। তো বলছে ঠিক আছে তুই আমাকে 100 টাকার একটা নোট দে, আমি তোকে কালকে বাকি টাকা ফেরত দেবো। বলছে না না, তোমাকে আমি এতদিন এত কিছু বলি, এক একদিন 2বার 3বার করে চা করাই, বলি যে চায়ে লিকার হয়নি, চাটা একটু কড়া করো, তুমি আমাকে কতবার চা করে দাও, আর প্রত্যেক সময় তুমি আমার থেকে একটা চায়ের দামই নাও। তো আজ না হয় তোমাকে একটু বেশি টাকা দিলামই, তুমি এরকম করছো কেন, রেখে দাও। আর আমি কি আর পালিয়ে যাচ্ছি, আমি আবার কালকে আসবো, তখন তুমি কেটে নেবে। এরকম করে বলে এবং বলার পরে চলে যায় লোকটি। অদ্ভুত বিষয় হচ্ছে যে পরের দিন সকালবেলা ওনার আশেপাশে যারা থাকে তারা প্রত্যেক দিনই দেখতো যে ওই ভদ্রলোক সকালবেলা অনেক সকালে ঘুম থেকে ওঠে, উঠে স্নান টান করে, ঘরদোর পরিষ্কার করে তারপরে উনি বেরোয় কাজে। সেদিন অনেকক্ষণ ধরে সাড়া নাড়া না পেয়ে লোকের একটু সন্দেহ হয়, এবং যখন সন্দেহ হয় তখন লোকে মানে গ্রামের দিকে বুঝতেই পারছেন, মানে মানুষের সাথে মানুষের এনগেজমেন্টটা অনেক বেশি, কমিউনিকেশন অনেক বেশি। তো খোঁজ খবর করে, তো ডাকাডাকি করে যখন সাড়া পাওয়া যায় না, তো তখন কিন্তু দরজা মানে প্রথমে জানলা দিয়ে দেখা হয় এবং দেখে বোঝা যায় যে উনি তো অস্বাভাবিকভাবে খাটের উপরে পড়ে আছে। তো তারপরে দরজা টরজা ভেঙে যখন ঘরে ঢোকা হয় তো তখন দেখছে উনি মৃত অবস্থায় মানে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তো সবাই বুঝতে পারে যে উনি হয়তো মারাই গেছেন। তা ওনাকে নিয়ে যাওয়া হয়, তো ডাক্তারও বলে যে মারা গেছে। এবার মারা যে গেছে সেটা একরকম ঠিক আছে, তাও মানে ধরেও নেওয়া যেতে পারে যে কোনো কারণে উনি মারা গেছেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনার বয়স ছিল মোটামুটি ওই 52-53, যখন উনি মারা গেছেন 53-54 এরকমই হবে। ওনার ঘরের মধ্যে কোনো জিনিস কিন্তু এদিক ওদিক হয়নি, এমন নয় যে কোনো চোর ডাকাত ঢুকেছে কিছু হয়েছে, কিন্তু ওনার শরীরে বেশ কিছু কিন্তু আঘাতের চিহ্ন পাওয়া যায়, খুব সামান্য সামান্য আঘাতের চিহ্ন পাওয়া যায়। কিন্তু ঘর দরজা কিন্তু ভিতর থেকে বন্ধ ছিল, কোনো দরজা জানলা ভাঙা ছিল না, কিচ্ছু ছিল, ইভেন ঘরের জিনিসপত্র এদিক ওদিক হয়নি যে কোনো চোর চোর ডাকাতি করতে এসছে এরকম কিছু হয়েছে, সেরকম কিন্তু কিছু ব্যাপার নয়। এবার সবাই ভাবছে যে বাবা ছেলেটা এভাবে মারা গেল, ওনার মাকে তো খবর দিতে হবে। তো সবাই ভাবছে যে কি করে খবর দেবে। এমন সময় ওই সেম দিনই যেদিন এই ভদ্রলোক মারা গেলেন সেদিনই কিন্তু মানে এরা গ্রামের লোকেরা যখন ভাবছে আশেপাশের লোকেরা যে ওনার মাকে খবর দেবে, সেই সময় আবার ওনার মায়ের ওই মুর্শিদাবাদে যেখানে উনি জ্ঞাতিগোষ্ঠীর কাছে গেছিলেন থাকতে, সেখান থেকে খবর এলো যে ওই দিনই ওই টাইমেই মানে ওই সকালবেলার টাইমেই কিন্তু ওই ওনার মা খুবই বৃদ্ধা হয়ে গেছিলেন, তিনি মারা গেছেন। মানে ভাবুন একই দিনে কিন্তু মা ছেলে দুজনেই মারা গেলেন। তো পাড়ার তো সবার খুবই কষ্ট পেলো যে কি করবে, তো ওনাদের তো আর কেউ সেরকম ছিল না, তো পাড়ার লোকেরাই যা কাজকর্ম থাকার সেগুলো করে। এবার লালটু কাকা যখন এই ব্যাপারটা জানতে পারলেন ওনার তো খুব খারাপ লাগে যে কালকেও আমার কাছ থেকে সে চাউমিন খেয়ে গেল, 200 টাকা দিয়ে গেল, ওনার খুব দুঃখ হয়, ওনার খুব কষ্ট হয়। তো যাই হোক, তো সবাই মিলেই ওনার আশেপাশের লোকেরা সবাই শ্রাদ্ধ শান্তির কাজকর্ম কমপ্লিট করেন, মানে মোটামুটি আর কি নমো করে করে। এবারে তারপর থেকে লালটু কাকা মানে অনেকেই ঘটনাটা বলেছে যে জানো কালকে আমার কাছে এসে এরকম এরকম খেয়ে গেছে। তো ওটা না ওনার খুব মনে হয় যে সেরকম করে মারা গেল। তো এরপরে উনি কয়েকবার ওই রকমভাবেই ঠিক ডিপ না দিয়ে শুধু মাংস দিয়ে বাকি আরও সবজি দিয়ে চাউমিন করে ওপরে ছাকা বাদাম ভাজা দিয়ে তারপরে ওরকম বেগুন দিয়ে উনি তারপরে একদিন ওরকম করে চাউমিন বানায়। গ্রামেরও অনেকে বলেছে যে এরকম করে চাউমিনটা খেয়ে দেখি তো, বেগুন ভাজা ওরকম পাতলা পাতলা বেগুন ছাকা তেলে ভেজে কেমন লাগে চাউমিন খেতে খেতে এবং সবাই নাকি বলেছিল যে খুব ভালো লেগেছিল, মানে ওরকম একটা ভাজা বেগুন বেগুন ভাজার সাথে ওরকম করে চাউমিন খেতে বাদাম দিয়ে। কিন্তু ওইটা খাওয়ার পরে মানে যে রান্না করেছে অর্থাৎ লালটু কাকা এবং হয়তো 2-3 জন খেয়েছে, প্রত্যেকেই তার বাড়িতে একটা অদ্ভুত রকমের ছায়া দেখতে পেয়েছে, একটা অদ্ভুত রকমের মানে একটা গন্ধ, একটা কীরকম যেন একটা মানে বিদেহী আত্মার যে একটা প্রেজেন্স, সেটা কিন্তু সবাই মানে যে কজন খেয়েছে প্রত্যেকে বুঝতে পেরেছে। এই ঘটনাটা উনি বলেন যে বলে যে আমি 2-3বারই এই জিনিসটা বানিয়েছি, এবং লাস্ট যেবার মানে প্রথমবার যখন এই ঘটনাটা ঘটে তো লালটু কাকাও কিন্তু বাড়িতে গেছে, বাড়ি থেকে উনি যখন শুয়েছে ওনার মনে হচ্ছিল
যে কেউ বারবার ওনার মনে হচ্ছে যেন কেউ জানলায় ধাক্কা মারছে। ইভেন ওই যে ভদ্রলোকটি যে আর কি ওরকমভাবে চাউমিন খেতে ভালোবাসতো, সে যেভাবে লালটু কাকাকে ডাকতো, তো সেরকমভাবে ওনার মনে হয়েছে যে কেউ ওনাকে ডাকছে বাইরে থেকে। উনি দরজাও খুলেছেন, কিন্তু খুলে দেখছেন কেউ নেই। ঘরের মধ্যে মানে পাখা চলছে না, কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই, অথচ ঘরে একটা জায়গায় জামা কাপড় রাখা রয়েছে, সেই জামা কাপড়গুলো নড়ছে। তারপরে বিছানার চাদর এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। এরকম নানান ধরনের ভৌতিক কার্যকলাপ ঘটতে থাকে। এবার প্রথমবার যখন এই ব্যাপারটা ঘটে, উনি অতটা পাত্তা দেননি, ভেবেছে ঠিক আছে হচ্ছে এরকম, যাই হোক। দ্বিতীয়বার কিন্তু উনি আবারও ওই সেম রান্নাটা উনি করেন, সেমভাবে আর কি ওই চাউমিনটা বানান। সেবার 2জন লোক খেয়েছিল ওই চাউমিনটা। যে 2জন লোক খেয়েছিল চাউমিনটা, সেই 2জনই ঠিক তার পরের দিন লালটু কাকার দোকানে আসে, এবং দোকানে আসার পরে বলে যে আমাদের সাথে কিন্তু এরকম এরকম ঘটনা ঘটেছে। আমরা রাতের বেলা আমরা যে যার নিজেদের বাড়িতে শুয়েছিলাম, আমাদের ঠিক মনে হচ্ছে যেন আমার মাথার সামনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। এবং একটা চাউমিন মানে একটা চাউমিনের একটা নির্দিষ্ট একটা গন্ধ থাকে, একটা অ্যারোমা থাকে। তো ঠিক মানে যারা আর কি ওরকমভাবে খেয়েছিল ওই চাউমিনটা, তারা 2জনেই বুঝতে পেরেছে যে রাতের বেলা মধ্যরাতে ঘরে কোনো রান্নাবাড়ি কিছু নেই, তারপরেও ওই চাউমিনের যে গন্ধটা থাকে ঠিক সেরকম একটা গন্ধ মানে বেরোচ্ছিল। অ্যাজ সাচ যে ঘরের মধ্যে কেউ দাঁড়িয়ে যদি চাউমিন খায় যেরকম একটা গন্ধ বেরোতে পারে, ঠিক সেরকম একটা গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছিল। বুঝতেই পারছে যে ব্যাপারটা খুবই অদ্ভুত, মানে এটা তো কোনোভাবেই হওয়া সম্ভব না। এবং লালটু কাকার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হয়েছে। লালটু কাকার ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে যে সেকেন্ডবার উনি যখন রান্না করেছিলেন, উনি যখন বাড়ি ফিরছিলেন, ওনার অনেকটা রাস্তা ওনার মনে হয়েছে যে ওনার পিছন পিছন কেউ হেঁটে আসছে। এবং কোনো একটা মানুষ খেলে, মানে আপনার পাশে যদি কোনো একটা মানুষ খায়, আপনি তো খাওয়ার একটা আওয়াজ পাবেন, আপনি হয়তো তার দিকে তাকাচ্ছেন না, বাট না তাকালেও একটা মানুষ যদি যে কোনো একটা খাবার খায়, তার জীবনও বা গলাধঃকরণ করার একটা আওয়াজ হয়। সেই আওয়াজটা উনি পেয়েছেন। এবং ওই লোকটার যেরকম হাইট ছিল, যেরকম আর কি গড়ন ছিল, উনি অন্ধকারে ওরকম ছায়া কিন্তু বহুবার দেখেছেন। এরও বেশ অনেক দিন পরে লালটু কাকা না ব্যাপারটা ওনার মনের মধ্যে চলতে থাকে, এবং উনি একদিন ভাবেন যে আমি জিনিসটা বানাবো, কিন্তু আমি কাউকে খেতে দেবো না, মানে আমি জাস্ট বানাবো, ওরকম করে বানিয়ে আমি দোকানে বিছানাটা রেখে চলে আসবো। মানে এটা মনে মনে আর কি উনি ভাবেন যে আমি এরকম করে চাউমিনটা বানাবো, মানে দোকান হয়ে যাবে, দোকানের একদম শেষে উনি ভাবেন যে ঠিক আছে আমি একটা ওরকম করে চাউমিন বানাবো, ওরকম করে বেগুন ভেজে আমি রেখে আসবো, দেখবো তো ব্যাপারটা কি হয়, এবং দোকানটা পুরো বন্ধ করে দেবো, দরজা জানলা সব বন্ধ, মানে বাইরে থেকে কেউ এসে যে খেয়ে যাবে এরকম কোনো ব্যাপার থাকবে না। উনি যা ভাবা তাই করেন। উনি ওরকম করে একটা মানে চাউমিন বানিয়ে ওরকম করে ছাকা তেলে বাদাম ভেজে 4টে ওরকম, যে ঠিক যেভাবে লাস্ট দিন ওই লোকটা খেয়েছিল ঠিক সেভাবে উনি প্লেটটা সাজান বেগুন ভাজা দিয়ে, উনি দরজাটা বন্ধ করে দিয়ে একদম বাড়ি চলে যান। এবং সারা রাত কিন্তু ওই লালটু কাকার ঘুম আসে না। উনি ভাবতে থাকেন যে কি দেখবেন উনি পরের দিন। তো উনি মোটামুটি 5:30 নাগাদ দোকান খোলেন প্রত্যেক দিন সকালে। তো সেদিন ওনার যেহেতু প্রচণ্ড আর কি একটা মনের মধ্যে চলছিল যে কি দেখবো, কি ব্যাপার, তো সেই জন্য উনি ভাবলেন যে দেখি তো। সকাল সকাল উনি গেছেন, প্রায় 4:30 পৌনে 5 নাগাদ উনি দোকানে চলে যান। এবার যেই মুহূর্তে উনি দরজাটা খোলেন দোকানের, উনি দেখেন ওই যে উনি চাউমিনটা ওইভাবে বানিয়ে রেখে এসেছিল, সেই চাউমিনটা মানে একটা প্লেটে যদি একটা কোনো মানুষ খুব তৃপ্তি করে খায়, ঠিক যেরকম প্লেটটা থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, উনি ঠিক সেরকম একটা প্লেট দেখেন। এবং আশেপাশে কোথাও চাউমিনের একটা দানা পড়ে নেই, একটা স্ট্র্যান্ড নেই। এটা দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে যান, কারণ উনি নিশ্চিত ছিলেন যে দোকানে বাইরে থেকে কেউ ঢুকে চাউমিন খেতে আসবে না। আর এই যে উনি কাজটা করেছেন, যেটা চাউমিন বানিয়ে ওরকম করে সাজিয়ে রাখা, সেই সময় কিন্তু দোকানে কেউ ছিল না, মানে কেউই না, মানে ওনার হেল্পার যে ছিল সেই ছেলেটাও ছিল না। এরপর থেকে কিন্তু উনি ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করেন, এবং কয়েকজনকে গ্রামের উনি ঘটনাটা বলেছিলেন, এবং তাদের মুখ থেকেই ব্যাপারটা ছড়িয়ে যায় যে এবং যারা যারা ওইটা খেয়েছিল ওই চাউমিনটা, তারাও মুখে মুখে লোককে বলে যে হ্যাঁ ওই চাউমিনটা খেলে কিন্তু সত্যি সত্যি ভূত দেখা যায়। তো এইটা হচ্ছে তার পিছনের রিজন, ব্যাপারটা ছড়িয়ে যায়।
এবার এই কথাটা যখন শুভদীপ শুনেছে, ওরা কিন্তু ও বলে যে না, তোমাকে আজকে বানাতেই হবে এই চাউমিন, তুমি নিজে খাও না খাও কোনো আমার দেখার দরকার নেই, তুমি আমাদেরকে বানিয়ে দাও, আর আমি তোমাকে বলছি তোমার কিচ্ছু হবে না। তো শুভদীপের এই কথা শুনে তো লালটু কাকা বলছে না, আমি তো ওই চাউমিন বানাবোই না, তুমি আমাকে যতই যাই বলো, আমি এসবের মধ্যে আর নেই। তো প্রচুর জোর করে, প্রচুরবার বলে, শুভদীপ, রবি, সন্তু তিনজনই প্রচণ্ড রকমভাবে লালটু কাকাকে কনভিন্স করার চেষ্টা করে, এবং অনেকক্ষণ যখন বলে তারপরে লালটু কাকা আলটিমেটলি রাজি হয়। তো কিন্তু উনি একটা শর্ত দেন, উনি বলে যে আমি চাউমিনটা বানিয়ে দেবো, কিন্তু তোমরা কেউ আমার দোকানে খেও না, তোমরা দোকানের বাইরে ওই সামনেটা দাঁড়িয়ে খাবে, খেয়ে তারপরে তোমরা জাস্ট প্লেটগুলো রেখে দেবে, আমি ধুয়ে বাইরে থেকেই ধুয়ে দেবো, কিন্তু তোমরা দোকানের মধ্যে খেও না, কারণ আমি চাই না আমার দোকানের মধ্যে কিছু হোক, তোমরা যখন শুনছই না কথা। তো শুভদীপ তো মানে প্রচণ্ড এক্সাইটেড, এবং ও ভাবছে, ও মনে মনে ভেবে নিয়েছে যে পুরোটাই একটা গল্প গাছা, যে গ্রামের জায়গা, কেউ একটা কথা রটিয়ে দিয়েছে, ওটাই সবাই বলে, এরকম কিছু হবে না। বুঝতেই পারছেন, শহরের ছেলে, পড়াশুনো করছে, ওর মধ্যে একটা র্যাশনাল থিঙ্কিং থাকবেই। তো ব্যাস, এবার তিনজনে মিলে জেদ করে, এবং তিনজনে মিলে সেইভাবেই কিন্তু, আচ্ছা এখানে একটা কথা যেটা শুভদীপ লিখেছে, যে ওরা যখন ওই 8:30 মতো তখন বাজে, তখন মোটামুটি বাজার দোকান সব উঠে গেছে। তো তারপরে ওদের ওখানেই একজন চেনা পরিচিত লোকের বাড়ি থেকে ওরা একটা বেগুন নিয়ে আসে, কারণ বেগুন তো কাকার দোকানে পাওয়া যায় না। তো বেগুন নিয়ে এসে আলটিমেটলি এই লালটু কাকা ওরকম করে একটা চাউমিন ওদের বানিয়ে দেয়, বেগুন ভাজা, চিনে বাদাম ভাজা দিয়ে বানিয়ে দিয়েছে, এবং ওরা খুব তৃপ্তি করে খায়। এবং যেটা শুভদীপ লিখেছে, যে আমি স্বপ্নেও কোনোদিনও কল্পনা করতে পারিনি যে একটা চাউমিন যেটা মাংস দিয়ে, চিকেন দিয়ে ভেজে, এত ভেজিটেবলস দিয়ে করে, তার মধ্যে এরকম ভাজা চিনে বাদাম আর ওরকম সরু সরু করে লাল লাল করে ভাজা বেগুন দিয়ে যে এত ভালো লাগতে পারে। বলছে আমি সত্যি জানি না যে ওই ভদ্রলোক কী করে ব্যাপারটা মাথায় এসেছিল ওনার, কিন্তু অসাধারণ লাগে নাকি খেতে লাগে। যাই হোক, আমিও কোনোদিন এরকম উদ্ভট কম্বিনেশন শুনিনি, হয়তো সত্যিই ভালো লাগতে পারে। যাই হোক, হোয়াটএভার। এবার ওরা খায়, খেয়েছে, খাওয়ার সময় খুবই ভালো খেয়েছে, এবং খাওয়া দাওয়ার পরে ওরা ওখান থেকে প্রায় 9:30 নাগাদ, 9:30 পৌনে 10টা বেজে গেছে, ওরা সাইকেল করে বাড়ি ফিরছে। সাইকেল ওরা দুটো নিয়েছিল, শুভদীপ একটা সাইকেল চালাচ্ছিল, আর অন্য সাইকেলটা সন্তু চালাচ্ছিল, রবি পিছনে বসেছিল। সাইকেল চালাচ্ছে, এবং চালাতে চালাতে না শুভদীপ বারবার বলছে যে দূর, দেখলি তো তোদের এই গ্রামে না একটা কথা কেউ রটিয়ে দেয়, যে এরকম এরকম হয়েছে, তখন সবাই না জেনেই ওই কথাটা বলতে থাকে। এই যে দেখ, আমরা খেলাম চাউমিন, খেলাম চাউমিনের সাথে আমরা এরকম করে বাদাম ভাজা দিয়ে বেগুন ভাজা খেলাম, ওই আমাদের সাথে তো কিছু হচ্ছে না, আমরা এখন 2 কিলোমিটার সাইকেল চালাবো, দেখবি আমাদের সাথে কিছুই হবে না, এটা সম্পূর্ণ বাজে কথা। হ্যাঁ, ভদ্রলোক মারা গেছেন, সেটা একটা খারাপ লাগার মতো বিষয়, কিন্তু এর সাথে এটার কোনো সম্পর্ক নেই। বলতে বলতে ওরা আসছে, ঠিক কিছুক্ষণ পরে হঠাৎ করেই শুভদীপের সাইকেলের চাকাটা কিন্তু মানে জাস্ট পাংচার হয়ে যায়, এবং সাইকেলটা থেকে প্রায় ও পড়ে যাচ্ছিল, মানে যেহেতু একটা চাকা ফাট করে হাওয়া বেরিয়ে গেলে, ব্লাস্ট করে গেলে যেরকম হয়, কোনোখানে কিন্তু কিছু নেই। মানে আমরা অনেকে জানি যে সাইকেলের চাকায় বেশি করে হাওয়া দিয়ে পাম্প করে যদি কেউ রোদ্দুরে রেখে দেয়, অনেক সময় কিন্তু এরকম ঘটনা ঘটে গরমকালে, কিন্তু এক্ষেত্রে শুধু শুধু ঘটনাটা ঘটলো, কোনো কিছু নেই। খুব প্রবলেম। এবার উপায় নেই, একটা সাইকেল, তো তিনজনে ঠিক করলো যে এবার হেঁটে হেঁটে বাড়ি ফিরবে বাকি রাস্তাটুকু। তো বলছে ঠিক আছে, জোরে জোরে পা চালিয়ে চলে যাই, কি আর আছে, অসুবিধে কি আছে। তো তিনজনে হেঁটে হেঁটে আসছে, এবং তিনজনেই ভাবছে যে হঠাৎ করে ব্যাপারটা ঘটলো কেন, হঠাৎ করে সাইকেলের চাকাটা এভাবে বাস্ট করলো কেন, এটা তো করা উচিত ছিল না। তো তারপরে ভাবলো যে হয়তো পাম্প বেশি দেয়া ছিল, কে জানে। তো যাচ্ছে হাঁটতে হাঁটতে, ঠিক এমন সময় ওরা দেখে যে সামনে থেকে একটা লোক আসছে। হুম, সামনে থেকে একটা লোক আসছে, তো আসতেই পারে, রাস্তা দিয়ে লোক যে যাতায়াত করতেই পারে, ওরা কিন্তু একদম মেন রোড দিয়ে যাতায়াত করছিল। এর কিছুক্ষণ পরে দেখছে যে সামনে থেকে একটা লোক আসছে, বারবারই মনে হচ্ছে, এবং ওরা বুঝতে পারছে যে একটা লোক হেঁটে হেঁটে আসছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, ধরুন আপনি হেঁটে যাচ্ছেন সামনের দিকে, এবং উল্টো দিক থেকে একটা লোক আপনার দিকে হেঁটে হেঁটে আসছে, এবার যত আপনারা মানে যত টাইম এগোবে, দুটো মানুষের মধ্যে তো দূরত্বটা কমবে, কিন্তু ওরা দেখছে যে লোকটাও হেঁটে আসছে তখন থেকে, এরাও হেঁটে যাচ্ছে, কিন্তু ডিস্টেন্স আর কমছে না। অদ্ভুত বিষয়। এবং প্রথমে কিন্তু এই বিষয়টা কেউ খেয়াল করেনি।
বাট কিছুক্ষণ পরে ওদের মধ্যে যে সন্তু ছিল, সন্তু কিন্তু ব্যাপারটা খেয়াল করে এবং বলে যাচ্ছে লোকটা আসছে, লোকটা কি আদৌ হাঁটছে? তো মানে মোটামুটি অন্ধকার জায়গা, অতটা বুঝতেও পারছে না ব্যাপারটা, তো আমার ছাড়তেও যা হোক ব্যাপার। তো এর কিছুক্ষণ পরে কিন্তু ব্যাপারটা পুরো মানে একবার ইনভিজিবল হয়ে, মানে লোকটাকে আর দেখা যায় না, সেই লোকটা ডান দিকে বেঁকেছে না বাঁ দিকে বেঁকেছে কিচ্ছু কেউ জানে না। এর কিছুক্ষণ পরে হঠাৎই জাস্ট সাডেনলি, মানে ওরা তখন মোটামুটি খুব যে দূরে নেই, মানে মোটামুটি আর হয়তো মিনিট 20 হাঁটা পথ ওদের বাকি রয়েছে রবিদের বাড়ি পৌঁছানোর। হঠাৎ করেই দেখছে যে পিছনে একটা কিছু আসছে, মানে মানে ওরা তিনজন, মানে অনেকটা রাস্তা ওরা তিনজন একা হেঁটেছে, পিছনে কেউ ছিল না। কিন্তু কিছুক্ষণ পর ওরা বুঝতে পারে যে পিছন থেকে একটা কেউ লোক আসছে, এবার সেটা নিয়ে কিন্তু ওদের খুব একটা মাথা ব্যথা ছিল না, কারণ রাস্তায় লোক থাকতেই পারে, এর মধ্যে তো অস্বাভাবিক কিছু নেই। কিন্তু অস্বাভাবিকটা তখন মনে হলো হঠাৎ করে হাঁটতে হাঁটতে শুভদীপ সাইকেলটা এক হাতে সাইকেলটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর রবি আর সন্তু অন্য একটা সাইকেল হাঁটিয়ে নিয়ে আসছে। হঠাৎ করে শুভদীপ দেখে তো সাইকেলটা না, মানে যেভাবে ধরুন আপনি রাস্তা দিয়ে যদি সাইকেলটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যান, এই কন্ডিশনে কি কখনো কোনো বাঁধন ছাড়া বা কোনো মানুষের হাত ছাড়া একটা সাইকেল কি হঠাৎ করে মেঝের সাথে আটকে যেতে পারে? বলুন তো আপনারা, সম্ভব কখনো? আপনি ধরুন একটা সাইকেলকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যান, সেই সাইকেলটাকে আপনা আপনিভাবে মানে মাটির সাথে একদম আঠার মতো, মানে পাওয়ারফুল আঠার মতো কখনো আটকে যেতে পারে? শুভদীপের সাথে কিন্তু সেম ঘটনাটা ঘটে। তো ভাবছি কী হলো, সাইকেলটা কিসে আটকে গেল? প্রথমে ভেবেছে হয়তো কোনো পাথর ঠাথরে আটকে গেছে, কিন্তু দেখছে না, রাস্তা প্লেন, পাথরে আটকায়নি, কিন্তু সাইকেলটাকে এক চুল নড়ানো যাচ্ছে না, মানে সাইকেলটাকে যে চাগিয়ে যে তুলবে সেটা তোলাও যাচ্ছে না, মানে সাইকেলটা একদিক ডান দিকে বেঁকছে না, একদিক বাঁ দিকে বেঁকছে না, সামনে পিছনে এক ফোঁটা এদিক ওদিক করানো যাচ্ছে না। প্রথমে শুভদীপ অনেক ট্রাই করলো, কিছু হলো না। তারপরে রবি ট্রাই করলো, সন্তু ট্রাই করলো, কেউ কিন্তু সাইকেলটাকে এক চুল নড়াতে পারলো না। ভাবুন কি অদ্ভুত বিষয়। এরপরে তো শুভদীপ ভাবছে যে ব্যাপারটা কি হলো, মানে ওটা অন্যের সাইকেল, রবিদের পাশের কারোর থেকে সাইকেলটা নিয়েছে, সাইকেলটা এখানে ফেলে দেওয়া যাবে না, আর সাইকেলটা কেন এদিক ওদিক করছে সেটা কিছুই বোঝা যাচ্ছে না। এরপরে অনেক কষ্টে অনেকক্ষণের চেষ্টায়, প্রায় ওখানে ওরা আধা ঘন্টা ধরে চেষ্টা করে কোনো রকমে সাইকেলটাকে, মানে সাইকেলটার ওজন তখন ও যেটা বলছে ইমেলে লিখেছে যে প্রায় 50 থেকে 100 কেজি হবে, মানে টানা যাচ্ছে না এরকম ব্যাপার। এরকম করতে করতে অনেক কষ্টে ওরা বাড়ি এসে পৌঁছে, এবং সাইকেলটা এতটা ভারী, মানে প্রত্যেকেই 5 মিনিটের বেশি টানতে পারছে না, পুরো মানে 2 কাঁধ ব্যথা হয়ে যাচ্ছে। এরকম করে আলটিমেটলি ওরা বাড়ি আসে, এবং বাড়ি আসতে তো অনেক রাত হয়ে যায়। তো রবির ঠাকুমা ওরা যারা পিসি তো খুব চিন্তা করছিল। তো যাই হোক, তো ওরা সেদিন আর বিশেষ কিছু খাওয়া দাওয়া করেনি, মানে তিনজনেরই শরীর প্রচণ্ড খারাপ লাগতে থাকে, মানে এত ওরকম টেনেছে, মানে বলছে যে এটা যে 100 কেজি ওয়েট টানতে গেলে যেরকম শরীরের পরিশ্রম হবে ঠিক সেরকমই আমাদের পরিশ্রম হয়েছে। তো এসে আর সেরকম কিছু খাওয়া দাওয়া করেনি, মোটামুটি শুয়ে পড়েছে, তিনজনে একসাথেই শুয়েছিল একটা ঘরে। বলছে সারা রাত আমরা তিনজনে আমরা সারা রাত বুঝতে পারি যে ওদের ঘরে একটা বিশাল বড় জানলা ছিল, বলছে যে জানলার পাশে কখনো মনে হচ্ছে আমাদের পায়ের কাছে মানে কিছু একটা ছায়া, বলছে আমরা কোনো মানে কোনো ফেস দেখতে পাইনি, কিছু এরকম হয়নি, বাট সবসময় মনে হচ্ছে যেন একটা ছায়া চলে যাচ্ছে। ঠিক আছে, এবং তিনজনে সারা রাত ঘুম হয়নি, এবার প্রচুর আলোচনা করে যে কেন এটা হলো, কেন সাইকেলটা এত ভারী হলো। তো বলছে কালকে দেখাতে হবে সাইকেলটাকে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওরা সাইকেলটাকে যখন সকালবেলা দেখে, যে সাইকেলটা তখন ওরা রাতের জন্য বাড়িতেই রেখেছিল, তো সকালবেলা উঠে তিনজনেই গেছে সাইকেলটাকে দেখতে যে কী ব্যাপারটা হলো। গিয়ে দেখছে যে সাইকেলটা একদম নর্মাল, মানে একটা সাইকেলের নর্মাল সাইকেলের যেরকম ওয়েট হওয়া উচিত সেরকমই ওয়েট, যেখানে কালকে রাতে ওরা নাড়াতে পারছে না, খুব কষ্ট হচ্ছিল, সেখানে দেখছে সাইকেলটা খুব মানে একদম ঠিকঠাক আছে, এবং যে সাইকেলের চাকাটা পাংচার হয়ে গেছিল সেটাও, সেই চাকাটাও কিন্তু একদম ঠিক আছে। পাশের বাড়ির যা সাইকেল ছিল সে নিতে এসে সে দিব্যি নিয়ে চলে গেল, কোনো প্রবলেমই নেই। তো তাকে একবার এই সন্তু জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনার সাইকেলটা কি কোনো সমস্যা ছিল? বলছে না, আমার সাইকেলে কোনো সমস্যা থাকবে, আপনারা তো ব্যবহার করলে। এবং তারপরে সকালবেলা শুভদীপ, রবি, সন্তু তিনজনেই সাইকেলটা চালিয়ে দেখছে একদম নর্মাল। তখন ওরা বুঝতে পারলো যে এইগুলো কিন্তু ওই চাউমিন খাওয়ার এফেক্ট হতে পারে, সত্যিই হয়তো এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়তো সেই জন্যই ওদের হলো। এবং এরপরে যখন আবার পরের দিন ওরা আসানসোল চলে যায়,
মানে পৈতে বাড়িতে প্রচণ্ড বড় করে একটা অনুষ্ঠান হচ্ছে, বাড়ি ভর্তি লোক, আলো, সমস্ত কিছু। কিন্তু এর মধ্যেও এরা তিনজন, শুভদীপ, রবি এবং সন্তু, তিনজনই মানে অত আলো জাঁকজমক লোকজনের মধ্যেও ওরা একটা অদ্ভুত টাইপের ছায়া কিন্তু দেখতে পেয়েছিল, যেই ছায়াটা কিন্তু ওদের কোনো পরিচিত আত্মীয়ের নয়, কোনো আর অন্য কেউ দেখতে পাচ্ছে না। আর ওই সময় যে ছায়াটা ওরা দেখতো, যে সময় আর কি ওরা দেখছিল, সেই সময়টা ওর শরীরটা পুরো ভারী হয়ে আছে, সেটা ওরা বুঝতে পারতো। তো যেটা শুভদীপ লাস্টে লিখেছে, যে এই পৃথিবীতে এরকম অনেক ভৌতিক অলৌকিক সত্যি ব্যাপার রয়েছে যেগুলোকে সায়েন্স দিয়ে না ব্যাখ্যা করা যায় না, যেগুলোর সাথে অদ্ভুতভাবে কিছু কিছু জিনিসের একটা সম্পর্ক কিন্তু রয়েছে, সেটাকে ওইভাবে হয়তো এক্সপ্লেন করা যাবে না, কিন্তু সত্যিই আছে। ও বলে যে সেদিন আমাদের হয়তো ওটা করাটা উচিত হয়নি। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। শুভদীপকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর প্লিজ আপনারা আমাদের এই ভিডিওগুলোকে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন। আপনারা কিন্তু শেয়ারটা অনেক কমিয়ে দিয়েছেন করা, তো আশা করবো আপনারা আগের মতো আবার শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।